বিভিন্ন সূত্র মারফত কিন্তু একটাই নাম পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসেবে। একজন স্পেনীয় স্ট্রাইকার, তার নাম বেরিয়ে আসছে। এর পাশাপাশি আজকে ইস্টবেঙ্গল মাঠে নামবে ডুরান্ড কাপে, মোহনবাগান কলকাতা লিগে মাঠে নামতে চলেছে। শেষমেশ কি রঞ্জিত বাজাজের উপরেই আস্থা রাখছে? রঞ্জিত বাজাজ আর ভিভিয়ানো ফার্নান্ডেজ দুজনেই একে অপরের সঙ্গে কাজ করতে রাজি নয়। এআইএফএফ কি করবে? নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। এই সমস্ত খবর নিয়ে আমার আজকের এই ভিডিও। এই খবরগুলোর পাশাপাশি আমার বিশ্লেষণ তো থাকবেই, তাই ভিডিও পুরোটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে কেন ভালো লাগলো না সেটাও জানাতে ভুলবেন না। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখছেন ভিডিও, সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছেন বা ইচ্ছে করে করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশন বাড়লে আমাদের একটু ভালো লাগে, এটার জন্য কোনো পয়সা লাগে না, একটু পয়সা খরচা করতে হয় মেম্বারশিপ নিতে গিয়ে। সো আপনি মেম্বারশিপও নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, গতকালে খুব আনন্দের সঙ্গে জানিয়েছিলাম যে আন্ডার 15 যে ওয়ার্ল্ড কাপ হতে চলেছে অক্টোবর মাসে আজারবাইজানে, যে ওয়ার্ল্ড কাপের আসর বসতে চলেছে, সেখানে ভারতীয় দলের কোচ হিসেবে ভিভিয়ানো ফার্নান্ডেজকে এবং ম্যানেজার হিসেবে মিনার্ভা একাডেমি প্রধান রঞ্জিত বাজাজকে বেছে নিয়েছে এআইএফএফ। কিন্তু রাত পোহাতে না পোহাতেই দুজনেই দুজনের বিরুদ্ধে, মানে একে অপরের সঙ্গে কাজ করবে না বলে দুজনের বিরুদ্ধে জানিয়ে দিল যে তারা একে অপরের সঙ্গে কাজ করতে চায় না। তবে দুজনের বলার ধরনটা আলাদা। ভিভিয়ানো ফার্নান্ডেজ তিনি যেমনটা বলছেন যে রঞ্জিত বাজাজের কোচের কাজের উপরে নাক গলানোর স্বভাব রয়েছে, কিন্তু রঞ্জিত বাজাজ তিনি অত্যন্ত পোলাইটলি তিনি বলছেন যে ভিভিয়ানো যেভাবে খেলায় এবং তার যে ধারণা, দুজনের ধারণা বা মনস্তত্ত্ব আলাদা। ভিভিয়ানো একটু ডিফেন্সিভ খেলায়, রঞ্জিত বাজাজ একটু অফেন্স খেলতে চায়, মানে একটু অ্যাটাক নির্ভর খেলা খেলতে চান। তো দুজনের এই কারণেই কিন্তু দুজন জায়গা থেকে সরে আসতে চান। ভিভিয়ানো বলে দিয়েছেন যে রঞ্জিত বাজাজ যদি ম্যানেজার হিসেবে যান তিনি যাবেন না কোচ হিসেবে, আর রঞ্জিত বাজাজ তিনি বলে দিয়েছেন যদি ভিভিয়ানো কোচ, ফলত তিনি এই তাকে যে ম্যানেজার হিসেবে ঘোষণা করেছে সেটা তিনি অ্যাকসেপ্ট করছেন না। এখানেই কিন্তু এআইএফএফ এর কাজটা একটু কঠিন হয়ে গেল। এআইএফএফ তাহলে কি করবে? এআইএফএফ যেটা জানিয়ে দিয়েছে যে এআইএফএফ হয়তো এখনো কনফার্ম নয়, এআইএফএফ হয়তো রঞ্জিত বাজাজের উপরেই আস্থা রাখতে চলেছে। এখনো কিন্তু কনফার্ম নয়, কারণ এখানে এআইএফএফ এর ভূমিকাটা অত্যন্ত ক্রুশিয়াল। রঞ্জিত বাজাজ তার যে মিনার্ভা একাডেমির যে প্লেয়াররা রয়েছে তাদেরকে নিয়ে তিনি একাধিক জায়গাতে ট্যুর করেছেন, বিদেশে গুথিয়া কাপ জিতে এসেছেন, চ্যাম্পিয়ন হয়ে এসেছেন। তারপরে কিন্তু তিনি এআইএফএফ কে ভিডিও করে বার্তা দিয়েছিলেন যে তাকে একটা সুযোগ দেওয়া হোক এই আন্ডার 15 ওয়ার্ল্ড কাপের কোচ হিসেবে, বা এই টিমটার যাতে তিনি সঙ্গে থাকতে পারেন। তিনি গোটা দেশ থেকে সেরা ফুটবলারদের বেছে নিয়ে এসে টিম করবেন, তার একাডেমির ফুটবলারদের নেবেন এমনটা নয়। গোটা দেশেরই বিভিন্ন অংশের মানুষ কিন্তু তার এই যে আবেদন, সেই আবেদনকে সাধুবাদ জানিয়েছিল। তারাও প্রচার করেছিল যে দেওয়া হোক একটা সুযোগ, দিয়ে দেখাই না হোক না কেন। যারা এই ইয়াং জেনারেশন, এই ইয়াং ছেলেদেরকে নিয়ে গিয়ে বিদেশে সফল হতে পারছে, তারপরও দেশকে হারাচ্ছে, ব্রাজিলের মতন দেশের টিমকে হারিয়ে দিচ্ছে, তো তাকে একটা সুযোগ দেওয়া হোক। এআইএফএফ কিন্তু গোটা দেশের মানুষের আবেদন, রঞ্জিত বাজাজের আবেদন মেনে নিয়ে তাকে দায়িত্ব দিয়েছিল। আর এখন এই দুজনেই বেঁকে বসাতে সমস্যা, বা এখন বলা যেতে পারে এআইএফএফ এর কোর্টে বল। তবে সর্বশেষ যে খবরটা পাচ্ছি যে হয়তো এআইএফএফ রঞ্জিত বাজাজের ওপরেই আস্থা রাখতে চলেছে। সেক্ষেত্রে তার একাডেমির কাউকে একজনকে কোচ করা হবে, যাতে তিনি এই রঞ্জিত বাজাজ ম্যানেজার হিসেবে যেতে পারেন, এবং অর্থাৎ টোটাল টিমটাই যাতে মিনার্ভা একাডেমির হয় সেটার একটা চেষ্টা করতে পারে। এক্ষেত্রে যেটা নাম বেরিয়ে আসছে, ফার্নান্ডেজ যদি যেতে না চান সেক্ষেত্রে হয়তো এই মিনার্ভা একাডেমির সুরিন্দর সিংকেই প্রধান কোচ করা হতে পারে, কারণ এই লাইসেন্স একটা বড় ব্যাপার। সে কারণে কিন্তু তাকেই হয়তো কোচ করে ম্যানেজার করে দেওয়া হবে রঞ্জিত বাজাজকে। অর্থাৎ মিনার্ভা একাডেমি টোটাল টিমটাকেই পাবেন, এই মানে কোচিং টিমটাকেই পাবেন রঞ্জিত বাজাজ, এমন একটা ভাবনা চিন্তা কিন্তু ব্যাকআপ লাইন হিসেবে ভেবে রাখা হয়েছে। এদিকে এআইএফএফ এর আবেদনের পরে এআইএফএফ জামশেদপুর এফসি কে আবেদন করেছে যে তোমরা ভেবে দেখো কি করবে না করবে, আর একটু সময় দেওয়া হয়েছে তাদেরকে তাতে, এবং গোটা দেশের মানুষের মানে ফুটবলার, প্রাক্তন ফুটবলার, তাদের টিমের ফুটবলারদের আবেদনের পরে জামশেদপুর এফসি কিন্তু একটু দোটানায় পড়ে গিয়েছে। তারা হয়তো তারা যেটা জানিয়ে দিয়েছিল যে আইএসএল তারা খেলবে না,
সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও আসতে পারে। তাদেরকে বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে। এবার তারা ভাববে যে তারা খেলবে কি খেলবে না। হয়তো হয়তো তারা তাদের চিন্তা ভাবনা থেকে বা তারা যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে পারে। অনড় মনোভাব থেকে কিছুটা নরম হচ্ছে তারা ভেবে দেখছে, এমনটা কিন্তু আপডেট খবর পাচ্ছি। তাই হয়তো আইএসএল এ জামশেদপুরকে দেখা গেলেও যেতে পারে, আরেকটু সময় গেলে বোঝা যাবে। এদিকে আপনাদেরকে মানে শুরুতেই জানালাম যে আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে, মোহনবাগানের ম্যাচ রয়েছে। মোহনবাগান আজ কলকাতা লিগে নামছে ভবানীপুরের বিরুদ্ধে। ভবানীপুর কিন্তু এই গ্রুপটাতে তারা লিগ শীর্ষে ছিল, কিন্তু আগের ম্যাচে ইস্ট বেঙ্গলের ভালো পারফরমেন্সের জেরে ইস্ট বেঙ্গল ম্যাচটা ড্র করে, এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা। তো তার ফলে কি হচ্ছে, ইস্ট বেঙ্গল এখন গ্রুপ টপ করছে, সেকেন্ড পজিশনে রয়েছে ভবানীপুর। তাদের বিরুদ্ধে মোহনবাগান খেলতে নামবে। মোহনবাগানের একটা হার একটা ড্র নিয়ে মোহনবাগান 3 নম্বর স্থানে রয়েছে। আজকের ম্যাচটা মোহনবাগানের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলত সেই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ভবানীপুরের বিরুদ্ধে, মোহনবাগানকে জিততেই হবে। সে কারণেই কিন্তু গতকাল সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করেনি সায়ন থেকে শুরু করে সুহেল ভাটরা। মনে করা হচ্ছে যাতে তারা এই কলকাতা লিগের টিমটার সঙ্গে প্র্যাকটিস করে, বাস্তব প্রায় তাদেরকে সকালেই প্র্যাকটিস করিয়েছে, তারা যাতে তাদের কম্বিনেশনটা ঠিকঠাক থাকে সেই কারণেই কিন্তু তাদেরকে সিনিয়র টিম থেকে ছেড়ে দেওয়া হচ্ছে প্র্যাকটিস থেকে। তো দেখা যাক আজকে মোহনবাগান ভবানীপুরকে হারাতে পারে কিনা। ভবানীপুর টিমটাও কিন্তু বেশ ভালো টিম করেছে এবার তারা, একাধিক এক্সপিরিয়েন্স ফুটবলার রয়েছে। হ্যাঁ, আদিত্য পাত্র থেকে শুরু করে সাহিল হরিজনের মতন ফুটবলাররা রয়েছে। সো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ডুরান্ডে আজকে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। সেই ম্যাচটা খেলা হবে সন্ধ্যে 7টার সময় যুব ভারতী ক্রীড়াঙ্গনে, আর মোহনবাগান ম্যাচটা মোহনবাগান মাঠেই হবে 3টের সময়। তো সন্ধ্যে 7টার সময় যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল খেলতে নামবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। ইস্ট বেঙ্গল এই গ্রুপটাতে কিন্তু দুটো ম্যাচ খেলে একটাতে বিরাট জয় পেয়েছে, সিআইএসএফ প্রোটেক্টার্স এর বিরুদ্ধে 8 গোলে জয়, এবং মোহনবাগানের বিরুদ্ধে 1-0 গোলে হার। ফলত আজকে ইস্ট বেঙ্গলকে পরবর্তী রাউন্ডে যেতে গেলে জিততেই হবে, ভালো ব্যবধানে জিততে হবে। ইস্ট বেঙ্গল কোচ হাবাজও কিন্তু চাইছেন যে ভালো ব্যবধানে ম্যাচটা জিততে, সে কারণেই তিনি তার টিমকে সেভাবেই সাজাচ্ছেন। আজকের ম্যাচে কি হতে পারে বেস্ট 11 সেটা আপনাদেরকে জানাবো। আপনাদের কি মনে হচ্ছে সেটাও আপনারাও একটু জানাবেন পারলে। দেখুন, আমার যেটা মনে হয় আজকের ম্যাচে যেটা শোনাও যাচ্ছে যে আনোয়ার আলী এবং নাচো মনসালভেকে একসঙ্গে রেখে তারা মানে তাদের জুটি বাঁধানোর একটা চেষ্টা চলছে। যেমনটা কেভিনের সাথে আনোয়ারের একটা সুন্দর জুটি তৈরি হয়েছিল, তেমনি নাচো মনসালভের সঙ্গে আনোয়ার আলীর একটা জুটি। একদিকে হয়তো নরেন্দ্র গৃহলট এবং আরেকদিকে সন্দীপ মান্ডি, এই দুজনকে রেখে নামানো হতে পারে আজকে ডিফেন্স লাইনে। মাঝ মাঠে দেখুন, ইস্ট বেঙ্গলের যা বিদেশি আছে তাদের প্রত্যেককে ইস্ট বেঙ্গল নামাতে পারবে, কারণ 4 জন বিদেশি রয়েছে ইস্ট বেঙ্গলে, 4 জনকে তো খেলানো যাবে। তো মাঝ মাঠে সেক্ষেত্রে মোহাম্মদ রশিদের সঙ্গে দানি রামিরেজ, একদিকে বিষ্ণু, আর একদিকে হয়তো এডমুন্ড লালডিন্ডিকা। ঠিক আছে, হয়ে গেল 4-4 হয়ে গেল। এবার ওপরে দুজন, সেক্ষেত্রে হয়তো এই জেসিন টিকের সঙ্গে আর একজন প্লেয়ারকে রাখা হবে। সেক্ষেত্রে ক্রিসকে কি আজকে নামাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তার জায়গায় হয়তো দেখা যেতে পারে যে এডমুন্ড লালডিন্ডিগাকে না খেলিয়ে হয়তো মাঝ মাঠে আর একটা প্লেয়ার বাড়ানো হবে, 4-5-1 খেলবে হয়তো। সেক্ষেত্রে হয়তো জিকসন সিংকে মাঝ মাঠে খেলানো হবে, মানে তখন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দানি রামিরেজকে আরেকটু ওপরে খেলানো হবে, অর্থাৎ 4-4-1-1 এই ছকে যেতে পারে। এটাই আমার মনে হয় বেস্ট 11 হতে পারে। এবং গোলে অতি অবশ্যই কিন্তু আজকে একটা চেঞ্জ হতে পারে, হয়তো গোলে আমরা দেখতে পারি এই নতুন প্লেয়ারটিকে আমরা দেখতে পারি, যেটা জুনিয়র টিম থেকে প্লেয়ারটি উঠে এসছে, গৌরব শাহকে হয়তো নামাতে পারে আজকে অ্যান্তোনিও লোপেস হাভাস। কারণ 3 জন গোলকিপারকে কিন্তু হাভাস দেখে নিতে পারে, যে কারণে আগের ম্যাচে গৌরব শাহকে এই কলকাতা লিগের ম্যাচে তাকে ছাড়েনি। তো তাকে আমরা আজকে কিন্তু গোলের নিচে দেখতে পারি। বা এমনটাও হতে পারে যে প্রভসু খান গিলকেই হয়তো খেলালো, যতক্ষণ পর্যন্ত দেখা গেল যে ইস্ট বেঙ্গল এগিয়ে রয়েছে, হয়তো যদি বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারে তখন হয়তো একটা গোলকিপার চেঞ্জ হলেও হতে পারে, এমনটাও হতে পারে। সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। আমার মনে হয় সেকেন্ডটা হওয়ার চান্স বেশি, আমি হলে তাই করতাম।
মানে জিভ কাটছি, হাবাসের সাথে নিজের তুলনা করার কোনো প্রশ্ন নেই, এরকমটা ভাববেন না যে আমি তার তুলনা করে ফেললাম। এবার আসা যাক ইস্ট বেঙ্গলে ফরেন স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার কে হবে। অনেকগুলো বিষয়ে নাম নিয়ে আপনাদের সঙ্গে কথা হয়েছে। লাস্ট আপনাদের বলেছি যে ইস্ট বেঙ্গলে ফরেন স্ট্রাইকার হিসেবে একজন স্পেনীয় স্ট্রাইকারকে ভাবা হয়েছে বা তার সাথে কথাবার্তা চলছে এবং অনেক দূর কথাবার্তা হয়েছে বলে জানা যাচ্ছে। স্পেনের একজন নামী সাংবাদিক, তিনিও তার নামটা ইতিমধ্যে সে জানিয়ে দিয়েছে যে কোন প্লেয়ারটি, এবং সে যে বড় কোনো প্রোফাইলের নয় সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সে একজন উইঙ্গার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারে, খুব বেশি গোল তার নেই। রাউল অ্যালকাইনা, তো এই প্লেয়ারটি হয়তো ইস্ট বেঙ্গলে আসতে চলেছে, এখনো যদিও অফিসিয়াল সাইনিং হয়নি, আরো কিছুটা সময় গেলে হয়তো বোঝা যাবে যে বা ইস্ট বেঙ্গল যদি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে তখন আরো কনফার্ম হওয়া যাবে। তবে বিভিন্ন সূত্র মারফত যে নাম জানা যাচ্ছে, মার্কাসের যে বক্তব্য অনুযায়ী, সেটা হচ্ছে এই রাউল আলকাইনার নামই কিন্তু পাওয়া যাচ্ছে। এই ইস্ট বেঙ্গলে ষষ্ঠ বিদেশি হতে পারে বলে জানা যাচ্ছে। 26 বছর বয়স, আমি ওর ভিডিও দেখছিলাম, চেহারাটাও ভালো, খুব যে বেশি গোল করেছে তা এমন নয়, তবে যে গোলগুলোও করেছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের। তবে শট অন টার্গেট ওর অনেক বেশি, মিসও করে, এটাও ঠিক। 26 বছর বয়স বলে আমি বলবো যে এটা একটা বড় পাওনা ইস্ট বেঙ্গলের কাছে। ও যদি ভারতে ক্লিক করে যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাসেট হয়ে উঠতে পারে আগামী দিনে। তো কারণ বয়সটা ওর কম, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো এই প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গল আনতে চাইছে বলে জানা যাচ্ছে। রাউল অ্যালকাইনা ফেনোলোসা, পর্তুগিজে মানে সেকেন্ড টায়ার লিগে সে খেলছে, লাস্ট পর্তুগিজ সেকেন্ড টায়ার লিগে খেলে এবং সেখানকার মানও কিন্তু যথেষ্ট ভালো, অন্তত ভারতের এই আইএসএল থেকে তো অনেক ভালোই। তবে এই প্লেয়ারটি আস্তে আস্তে সময় লাগবে। এএফসিতে 12 তারিখে খেলা, সেই ম্যাচে নামার চান্স খুবই কম, নেই বললেই চলে। কারণ আমি প্রথম থেকেই বলে আসছি যে এএফসিতে ফরেন স্ট্রাইকার ছাড়াই কিন্তু ইস্ট বেঙ্গলকে নামতে হবে, কারণ এই এফিয়ং এরও আসার চান্স কমে এসছে। 10 তারিখে এলেও সে কিন্তু নামতে পারবে বলে মনে হয় না। হাবাসের উপর ডিপেন্ড করবে এবং এফিয়ং কি অবস্থা আছে তার উপরও ডিপেন্ড করবে। আর এই রাউল আলকাইনা, সেও যদি চলে আসে তাহলেও কিন্তু তাকে নামানোর চান্স কম। 5 ফিট 11 ইঞ্চি লম্বা সে। এখন দেখা যাক সে আমাদের দেশে এসে, ভারতে এসে কতটা সফল হতে পারে। আর কিছু বলার নেই, আর ফাইনাল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, হাইপ দেবেন প্লিজ, মেম্বারশিপও নিতে পারেন। ধন্যবাদ।